ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে রেখা মানচিত্রে নিম্নলিখিত বিষয়গুলি উপযুক্ত নাম আর প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। ইউরাল পর্বত, ভূমধ্যসাগর, রুশ শিল্পাঞ্চল, দানিউব নদী আর রাইন নদী। আচ্ছা, এই হচ্ছে ইউরাল পর্বতমালা। তার মানে তোমরা এই যে এশিয়া এইখানে এই বরাবর করে দেবে ইউরাল পর্বতমালা। তারপরে আছে ভূমধ্যসাগর। ভূমধ্যসাগর হচ্ছে এইখানটায়, এই 40 ডিগ্রি এই যে অক্ষরেখা এইখানটায় করে দেবে, এটা হচ্ছে ভূমধ্যসাগর। এই অক্ষরেখা দ্রাঘিমা রেখা ছেদবিন্দুগুলো একটু মনে রাখবে। এবারে আছে রুশ শিল্পাঞ্চল। রুশ শিল্পাঞ্চলটা হচ্ছে তোমার এইখানটায়, মানে ধরো এই যে হচ্ছে ভাঁজগুলো এইখানটায় করবে, এই যে এইখানটায় হচ্ছে, এইটা হলো রুশ শিল্পাঞ্চল। আচ্ছা, তারপরে আছে দানিউব নদী। দানিউব নদী হচ্ছে এইটা, এইখানে এই যে হ্রদ আছে, মানে এটা হচ্ছে কৃষ্ণসাগর। এটা হচ্ছে কৃষ্ণসাগর, এইখান থেকে এই যে নদীটা গেছে এটা হচ্ছে দানিউব নদী, এটা করে দেবে এখান থেকে এই দিকে, মানে এই নিচের দিক থেকে এসে এইরকম এই রুশ শিল্পাঞ্চলের দিকে এদিকে যাবে, এটা হচ্ছে দানিউব নদী। আর হচ্ছে রাইন নদী। রাইন নদী হচ্ছে এই যে রুশ শিল্পাঞ্চলের এখান থেকে এই উত্তর সাগর, উত্তর সাগরের এদিক থেকে বার করবে, এখান থেকে করে দেবে এইদিকে। এই 9 নম্বরটা হচ্ছে রাইন নদী, এইটা, এটা হচ্ছে দানিউব নদী, এটা হচ্ছে রাইন নদী। ইউরাল পর্বতমালাটা এই বরাবর করবে, আর এখানে তো ভূমধ্যসাগর এইটা দেখিয়ে দেবে, আর রুশ শিল্পাঞ্চল এইটা। তো এবারে 2-এর দাগের প্রশ্নের উত্তরগুলো আসি। 2-এর আছে সঠিক উত্তরটি বেছে পূর্ণ বাক্যে উত্তরটা লেখো। 1-এর আই পরিক্রমণ গতির অপর নাম হচ্ছে বার্ষিক গতি। 2 শরৎকালীন বিষুব বলা হয়। 23শে সেপ্টেম্বরকে, তো এখানে কোনো অপশান নেই, 23শে সেপ্টেম্বর। 3 ভারতের সময় অঞ্চলের সংখ্যা 1টি। 4 আমরা বিষুবরেখার উত্তর দিকে বাস করি। 5 সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। 6 পৃথিবীতে 4টি উচ্চচাপ বলয় আছে। 7 মালব মালভূমি হলো একটি লাভাগঠিত মালভূমি। 8 গাঙ্গেয় সমভূমি পরিগঠিত সমভূমি। 9 আন্তর্জাতিক নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। 10 শাখা নদীর সৃষ্টি হয় নদীর নিম্ন গতিতে। 11 পৃথিবীর মোট 100 ভাগ জলের মধ্যে 97 ভাগ সমুদ্রের নোনা জল। 12 ইটাই অসুখ হয় ক্যাডমিয়ামের দূষণে। 13 ভোপাল গ্যাস দুর্ঘটনা ঘটে 1984 সালে। 14 ইটভাটার জন্য মাটি কাটা হলে মাটি ক্ষয় হয়। 15 পোল্ডার ভূমিতে জৈবিক লবণতা কমানোর জন্য চাষ করা হয় ক্লোভার ঘাস। 16 রুড অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কয়লা। 3 আছে শূন্যস্থান পূরণ। আয় গ্রিনিচ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। 2 বায়ুর দিক নির্ণয়কারী যন্ত্রটি হলো বাত পতাকা। 3 ভারতের বৃহত্তম পর্বত বেষ্টিত শীতল মালভূমিটি লাদাখ, তিব্বত হবে না, লাদাখ মালভূমি। 4 ভঙ্গিল পর্বতের শিলাস্তরে জীবাশ্ম পাওয়া যায়। 5 টেমস নদীর উৎপত্তি হয়েছে করসোল পাহাড় থেকে। 4 আছে ঠিক ভুল লিখতে বলেছে। আই কলকাতার অক্ষাংশ 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব, এটা ভুল, 82 হলে ঠিক হতো। 2 পর্বতের চূড়ায় বায়ুর চাপ বেশি হয়, ভুল, কম হয়। 3 ইউরোপ মহাদেশের বেশিরভাগ অঞ্চল সমভূমি, ঠিক। 4 পৃথিবী আর সূর্যের মধ্যে অবস্থিত দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব অপসূর অবস্থানে লক্ষ্য করা যায়, ভুল, ওটা অনুসূর। 5 ভারতের বৃহত্তম নদীচর হলো নয়াচর, ভুল। 5 আছে স্তম্ভ মেলানো। আই হচ্ছে মকর সংক্রান্তি হবে, ডি 22শে ডিসেম্বর। 2 ক্যাডমিয়াম দূষণ হবে, সি ইটাই। 3 তাজমহল হবে, বি অ্যাসিড বৃষ্টি। 4 অজয়নাথ হবে, অনিত্য বহ। 6 আয়তে আছে ধারণ অববাহিকা কাকে বলে। লিখবে পর্বতের বরফ গলা জল বা বৃষ্টির জল অসংখ্য ছোট ছোট জলধারার মাধ্যমে বয়ে বড় নদী তৈরি করে। এই জলধারা সহ মূল নদীটি যে অঞ্চলে জল দ্বারা সৃষ্টি, সেই অঞ্চলটি হলো ওই নদীটির ধারণ অববাহিকা। 2 বলেছে ইউট্রোফিকেশন বলতে কি বোঝো। সাবান ডিটারজেন্টের ফসফেট বা ক্ষার বদ্ধ পুকুর জলাশয়ের জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণীরা মারা যায়, একে ইউট্রোফিকেশন বলে। 3 আছে ট্রাক ফার্মিং কাকে বলে। এই উত্তরটা লিখবে বাজার বাগান কৃষি বা হর্টিকালচারে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি, ফুল ও ফল চাষ করা হয়। এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরের বাজারে সরবরাহ করা হয়। কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক, তাই শহরতলি অঞ্চলের এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে।
4 আছে মালভূমিকে টেবিল ল্যান্ড বলা হয় কেন? এই উত্তরটা লিখবে। মালভূমি অনেকটা পড়ার টেবিলের মতো, উপরটা টেবিলের মতোই প্রায় সমতল হলেও ধারগুলি টেবিলের পায়ের মতো ঢালু এবং খাড়া, এই জন্য মালভূমিকে টেবিল ল্যান্ড বলে। 5 আছে সমচাপ রেখা কাকে বলে? লিখবে নির্দিষ্ট সময়ে একই পরিমাণ বায়ুচাপযুক্ত স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। 7 আসি। 7 আয়তে দিয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। লিখবে পৃথিবীর সম অক্ষাংশযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে পূর্ব পশ্চিমে বিস্তৃত যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে অক্ষরেখা বলে, আর পৃথিবীর সমদ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে যুক্ত করলে উত্তর দক্ষিণে যে কাল্পনিক রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমা রেখা বলা হয়। নিরক্ষরেখার উভয় দিকে সমান্তরালভাবে 1 ডিগ্রি অন্তর 89টি বৃত্তাকার অক্ষরেখা টানা যায়। মূল বদ্ধরেখার উভয় দিকে 180টি অর্ধবৃত্তাকার দ্রাঘিমা রেখা টানা যায়। অক্ষরেখাগুলি পূর্ণ বৃত্তাকার, প্রতিটি অক্ষরেখা পরস্পর সমান্তরাল। দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্তাকার, প্রতিটি দ্রাঘিমা রেখা সমান্তরাল নয়। অক্ষরেখার সর্বোচ্চ মান 90 থেকে 90 ডিগ্রি আর সর্বনিম্ন 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান 180 ডিগ্রি, সর্বনিম্ন 0 ডিগ্রি। মধ্যবর্তী দূরত্ব পরস্পর সমান্তরাল হওয়ায় দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান, আর পরস্পর সমান্তরাল না হওয়ায় দুটি দ্রাঘিমা রেখার মধ্যবর্তী দূরত্ব নিরক্ষরেখায় সবচেয়ে বেশি হয় এবং উত্তর ও দক্ষিণ দিকে এই দূরত্ব কমতে কমতে সুমেরু আর কুমেরু বিন্দুতে দ্রাঘিমা রেখা দুটি মিলিত হয়। অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে ক্রমশ কমতে কমতে অবশেষে দুটি বিন্দুতে পরিণত হয়। দ্রাঘিমা রেখাগুলির পরিধি সর্বত্র সমান। একই অক্ষরেখার সর্বত্র একই সময়ে সূর্যোদয় মধ্যাহ্ন সূর্যাস্ত হয় না, আগে পরে হয়। দ্রাঘিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে রয়েছে বলে একই দ্রাঘিমা রেখায় সর্বত্র একই সময়ে সূর্যোদয় মধ্যাহ্ন সূর্যাস্ত হয়। প্রয়োজনীয়তা কোনো স্থান অক্ষরেখা থেকে কতটা উত্তর বা দক্ষিণে অবস্থিত তা জানতে হলে অক্ষরেখার প্রয়োজন, আর কোনো স্থান মূল মধ্যরেখা থেকে কত পূর্বে বা পশ্চিমে অবস্থিত তা জানার জন্য দ্রাঘিমা রেখার প্রয়োজন। একই অক্ষরেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতার মধ্যে খুব একটা তারতম্য হয় না, আর একই দ্রাঘিমা রেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানের উষ্ণতা তথা জলবায়ুর মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায়। একই অক্ষরেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময়ের পার্থক্য দেখা যায়, আর একই দ্রাঘিমা রেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময় একই রকম হয়। 2 আছে পৃথিবীর অপসর আর অনুসর অবস্থান চিত্রসহ বর্ণনা করো। লিখবে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে। 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি। একে পৃথিবীর অপসর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাসে দূরত্ব কমতে থাকে। 3 জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, 14 কোটি 70 লক্ষ কিমি। একে পৃথিবীর অনুসর অবস্থান বলা হয়ে থাকে। আবার জানুয়ারি থেকে বাকি 6 মাস দূরত্ব বাড়তে থাকে। আর এই ছবিটা দিয়ে দেবে। 3 দিয়েছে মানব জীবনে মালভূমির প্রভাব বর্ণনা করো। এটা হচ্ছে মালভূমির প্রভাব, বইতে 44 পাতায় আছে, ছোটোর ওপরে আছে 3 নম্বরের জন্য। বেশিরভাগ বড় বড় মালভূমিগুলি প্রায় সবই শুষ্ক জলবায়ু অঞ্চলে অবস্থিত। বৃষ্টিপাত কম হওয়ার জন্য বিস্তীর্ণ তৃণভূমিতে ব্যাপকভাবে পশুচারণ করার অনুকূল পরিবেশ পাওয়া যায়। 2 বেশিরভাগ মালভূমি অঞ্চল প্রচুর পরিমাণে খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। আর 3 হচ্ছে মালভূমি অঞ্চলে রুক্ষ মাটি আর প্রতিকূল জলবায়ুর কারণে খুব কম পরিমাণে চাষবাস করা যায়। 3 হয়ে গেল। 4 দিয়েছে মাটি দূষণের 3টি কারণ বর্ণনা করো। আচ্ছা, মাটি দূষণের কারণ 2 রকম আছে, একটা প্রাকৃতিক আর একটা অপ্রাকৃতিক, মানে মনুষ্য সৃষ্ট। তো প্রাকৃতিক কারণ একটা দিচ্ছি, মাটি ক্ষয় থেকে দূষণ। উৎস হচ্ছে বৃষ্টিপাত, নদী প্রভৃতি দ্বারা ক্ষয় প্রক্রিয়া। বৃষ্টিপাত, নদীর জলপ্রবাহ ইত্যাদির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়, এর ফলে মাটির উর্বরতা হ্রাস পায়, মাটি দূষিত হতে পারে। আর অপ্রাকৃতিক কারণ হচ্ছে তোমার নগরায়ন থেকে দূষণ। উৎস হচ্ছে নতুন নগর পত্তন, গ্রাম থেকে শহরে রূপান্তরকরণ, আর অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থানের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে অরণ্য ধ্বংস করে বসতি তৈরি হচ্ছে। এর ফলে মাটি ক্ষয় ও মাটি দূষণ দুইই ঘটছে। আবার গ্রামগুলি আধুনিকীকরণের দ্বারা শহরে পরিণত হচ্ছে, যার ফলেও বৃক্ষচ্ছেদন, কৃষিজমি হ্রাস প্রভৃতি কারণে মাটির ক্ষয় ও দূষণ হচ্ছে। বর্জ্য পদার্থ থেকে দূষণ। উৎস গৃহস্থালী, কারখানা, হাসপাতাল, বাজার প্রভৃতি থেকে নিষ্কাশিত বর্জ্য পদার্থ। প্রক্রিয়া, শিল্পকেন্দ্র, গৃহস্থালী, পৌর প্রতিষ্ঠান, বাজার, হোটেল ইত্যাদির কঠিন আর জলীয় বর্জ্য পদার্থ প্রতিদিন প্রচুর পরিমাণে স্তূপীকৃত হয়, যা মাটি দূষণের জন্য দায়ী। 5 দিয়েছে ইউরোপের উত্তরবাহিনী নদীগুলি বন্যাপ্রবণ কেন। এই উত্তরটা লিখবে। ইউরোপের উত্তরবাহিনী নদীগুলির মধ্যে রাইন, ওয়েসর,
এলব, ভিসচুলা, ওনেগা, পেচোরা, ওডার, উত্তর ডুইনা, পশ্চিম ডুইনা, মেজেল প্রভৃতি নদীগুলি নিম্ন অক্ষাংশ থেকে উচ্চ অক্ষাংশ অর্থাৎ বেশি উষ্ণ থেকে কম উষ্ণ অঞ্চলের দিকে প্রবাহিত হচ্ছে। শীতকালে শৈত্যপ্রবাহের ফলে মোহনা বরফাবৃত হয়ে পড়ে। বসন্তকালে নদীর উৎস অঞ্চলের বরফ গলে গেলেও মোহনা বরফে ঢাকা থাকে, ফলে নদীর জল আটকে বন্যার সৃষ্টি হয়। আবার শরৎকালে মোহনার আগেই বরফ জমে নদীর জলপ্রবাহের পথ বন্ধ হয়ে যায় এবং পুনরায় বন্যা দেখা যায়। 8-এর দাগে আসি। 8-এর দাগের আইতে দিয়েছে নদীর উচ্চগতিতে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্রসহ বর্ণনা করো। আচ্ছা, নদীর উচ্চগতিতে সৃষ্ট, উচ্চগতি হচ্ছে কোনো নদী যখন উৎস থেকে উচ্চ পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে খরবেগে প্রবাহিত হয় তখন ওই গতিকে উচ্চ পার্বত্য গতি বলা হয়ে থাকে। এই সময় নদীর জলরাশির প্রবল স্রোত আর নদীবাহিত শিলাখণ্ডের সংঘর্ষে নদীর তলদেশ ক্ষয়প্রাপ্ত হয়ে বিভিন্ন ভূমিরূপ গঠন করে, যেমন আই আর ভি আকৃতির উপত্যকা। আচ্ছা, এখানে এই ছবিটা দেবে আর লেখাটা এখান থেকে এইটা লিখবে যে গিরিখাত বা ক্যানিয়ন। লিখবে নদীর পার্বত্য প্রবাহে যদি পার্বত্য অঞ্চলে কোনো শিলাস্তর অপেক্ষাকৃত কম কঠিন হয় এবং সেই অঞ্চলে বৃষ্টিপাত যদি বেশি হয় তাহলে সেখানে নদী পাশের দিকে ক্রমশ ক্ষয়সাধন করতে থাকে। এর ফলে নদী উপত্যকা খুব সংকীর্ণ গভীর আকার ধারণ করে। তখন এই উপত্যকাকে দেখতে অনেকটা ইংরাজি ভি আকারের মতো হয়। পার্বত্য প্রবাহে ইংরাজি ভি আকৃতির নদী উপত্যকা অত্যন্ত গভীর আর সংকীর্ণ হলে তাকে গিরিখাত বলে। যেমন নেপালের কালীগণ্ডকী নদীর গিরিখাত হলো পৃথিবীর গভীরতম গিরিখাত। এটা বৃষ্টিবহুল অঞ্চলে হচ্ছে, আর বৃষ্টি বিরল মানে যেখানে বৃষ্টি কম সেখানে নদীর নিম্নক্ষয়ের ফলে এই উপত্যকা আরও গভীর হলে ইংরাজি আই অক্ষরের মতো হয়, তখন তাকে ক্যানিয়ন বলে। মার্কিন যুক্তরাষ্ট্রে কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন। আর একটা ভূমিরূপ হচ্ছে মন্থকূপ। লিখবে নদীর গতিপথে কোমল শিলা অবস্থান করলে নদীর জলের সঙ্গে বাহিত প্রস্তরখণ্ড, নুড়ি, বালি প্রভৃতি ঘুরতে ঘুরতে অগ্রসর হয়ে অবঘর্ষ প্রক্রিয়ায় নদীখাতে ছোট ছোট প্রায় গোলাকার গর্তের সৃষ্টি করে। এদের মন্থকূপ বা পটহোল বলে। বেলে পাথর বা গ্রানাইট পাথরে গঠিত নদীখাতে সাধারণত মন্থকূপের সৃষ্টি হয়, যেমন জব্বলপুরের পূর্ব দিকে গৌড় নদীর তলদেশে এরকম অনেক মন্থকূপ রয়েছে। আর এই ছবিটা দিয়ে দেবে। এরপরে আছে জলপ্রপাত। লিখবে নদী উপত্যকার কোনো অংশ কোমল শিলায় আবার কোনো অংশ কঠিন শিলায় গঠিত হলে অথবা কঠিন আর নরম শিলা অনুভূমিকভাবে অবস্থান করলে উচ্চগতিতে নদীর ক্ষয়কার্যের সময় জলস্রোত এই কঠিন শিলার বিশেষ ক্ষয়সাধন করতে পারে না, কিন্তু কোমল শিলা ক্রমশ ক্ষয়প্রাপ্ত হওয়ায় স্থানটি অনেক নিচু হয়ে যায় এবং ধাপের সৃষ্টি হয়, ফলে জলরাশি উঁচু থেকে নিচে সোজাসুজি প্রচণ্ড বেগে পড়তে থাকে। উচ্চভূমি থেকে নিচে জলপ্রবাহের এই বেগবান পতনকে জলপ্রপাত বলা হয়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট লরেন্স নদীর ওপর নায়াগ্রা জলপ্রপাত বিশেষ উল্লেখযোগ্য। খরস্রোত নদীর গতিপথে কোমল আর কঠিন শিলাস্তর পাশাপাশি উলম্বভাবে সাজানো থাকলে নদীর ক্ষয়কার্যের তারতম্যের ফলে নদী উপত্যকায় একাধিক ধাপের সৃষ্টি হয়। জলস্রোত ধাপে ধাপে নিচে নেমে আসে, কে খরস্রোত বলে। আবদ্ধ শৈলশিরা, এই ছবিটা দিচ্ছে অবশ্যই। পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন শৈলশিরা নদীর গতিপথে বাধা সৃষ্টি করে। এর ফলে নদীকে এঁকে বেঁকে একটার পর একটা বাধা অতিক্রম করে অগ্রসর হতে হয়। এইসব শৈলশিরাকে আবদ্ধ শৈলশিরা বলে। দূর থেকে দেখলে মনে হয় যেন দুই পাশ থেকে শৈলশিরাগুলি উপত্যকায় নেমে এসে পরস্পর আবদ্ধ হয়েছে। 8-এ 2 নম্বর বলেছে মানব জীবনে পর্বতের প্রভাব বর্ণনা করো। এইটা লিখবে জলবায়ুর ওপর প্রভাব। সুউচ্চ পর্বতশ্রেণী কোনো অঞ্চলে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন ভারতের উত্তরে হিমালয় পর্বত অবস্থান করায় গ্রীষ্মকালে জলীয় বাষ্প পূর্ণ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত ঘটে এবং শীতকালে সাইবেরিয়ার শুষ্ক শীতল বাতাস ভারতে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। 2 হচ্ছে নদ নদীর উৎস। বরফাবৃত পর্বতমালা নদ নদীর উৎস হিসাবে কাজ করে এবং নদীতে সারা বছর জলের যোগান দেয়। 3 হচ্ছে বনজ সম্পদের প্রাচুর্য। পার্বত্য অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রচুর কাঠ পাওয়া যায়, প্রচুর কাঠ, ভেষজ ওষুধ, ফল, মধু, মোম পাওয়া যায়। 3 হচ্ছে পশুচারণ ক্ষেত্র। পার্বত্য অঞ্চলের তৃণভূমিতে পশুচারণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করেন। 5 ধাপ চাষ। পার্বত্য অঞ্চলে কৃষি অনুন্নত হলেও পর্বতের গায়ে ধাপ কেটে চা, কফি, ধান প্রভৃতি চাষ করা হয়। শিল্প, বনজ আর কৃষিজ সম্পদকে কাজে লাগিয়ে বন্ধুর ভূপ্রকৃতিতেও চা শিল্প, কাগজ শিল্প, প্লাইউড শিল্প গড়ে উঠেছে। 7 পর্যটন শিল্প। পার্বত্য অঞ্চলের মনোরম জলবায়ু ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটন কেন্দ্র স্থাপনে সহায়তা করে থাকে, যেমন ভারতের দার্জিলিং, মানালি, সিমলা এরকম উল্লেখযোগ্য কয়েকটি পর্যটন কেন্দ্র। 8 জলবিদ্যুতের যোগান। পার্বত্য অঞ্চলে নদীগুলি খরস্রোতা হওয়ায় জলবিদ্যুৎ উৎপাদন করা যায়। 9 বহিঃশত্রুর আক্রমণ রোধ। দুর্গম পর্বতমালা প্রাচীরের মতো অবস্থান করে দেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা
রক্ষা করে। হিমালয় পর্বতটি বহু প্রাচীন কাল থেকেই প্রহরীর মতো বহিঃশত্রুর আক্রমণ থেকে ভারতকে রক্ষা করছে। তিনি দিয়েছে বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের মধ্যে পার্থক্য লেখো। লিখবে বায়ু সংকুচিত হলে বায়ুর ঘনত্ব বেশি হয়, বায়ুর ওজন বাড়ে, ফলে বায়ু ভূপৃষ্ঠের ওপর বেশি চাপ দেয়, একে উচ্চচাপ বলা হয়ে থাকে। বায়ুর ঘনত্ব কম হলে বায়ু হালকা হয়, ফলে বায়ুর চাপ কম হয়, একে বায়ুর নিম্নচাপ বলে। বায়ুর উষ্ণতা হ্রাস পেলে সংকুচিত হয় ও উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে প্রসারিত হয় আর নিম্নচাপ সৃষ্টি হয়। বায়ুতে জলীয় বাষ্প কম হলে উচ্চচাপ সৃষ্টি হয়, বায়ু জলীয় বাষ্পযুক্ত হলে নিম্নচাপ সৃষ্টি হয়। বায়ু চাপের মাত্রা 1013 মিলিবার বা তার বেশি হলে উচ্চচাপ হয়, বায়ু চাপের মাত্রা 986 মিলিবার বা তার কম হলে নিম্নচাপ হয়। কোনো স্থানে উচ্চচাপ সৃষ্টি হলে জলীয় বাষ্প কম থাকায় এবং বায়ু নিম্নমুখী হওয়ায় মেঘ বৃষ্টি হয় না, তাই শান্ত আবহাওয়া দেখা যায়। আর কোনো স্থানে নিম্নচাপ সৃষ্টি হলে ঊর্ধ্বগামী বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি হয় আর প্রচণ্ড ঝড় বৃষ্টি সহ অশান্ত আবহাওয়া দেখা যায়। অবস্থান: উচ্চ অক্ষাংশে বিশেষত 2 মেরু অঞ্চলে উচ্চচাপ বিরাজ করে, নিম্ন অক্ষাংশে বিশেষত নিরক্ষীয় ক্রান্তীয় অঞ্চলে নিম্নচাপের প্রাধান্য দেখা যায়। 4 দিয়েছে ইউরোপ মহাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির কারণ বর্ণনা করো। এই উত্তরটা লিখবে যে ইউরোপ মহাদেশ পৃথিবীর সবথেকে উন্নততর মহাদেশ, পৃথিবীর সর্বাধিক কর্মব্যস্ত এই মহাদেশটির ভৌগোলিক গুরুত্ব অপরিসীম। এক হচ্ছে কেন্দ্রীয় অবস্থান, উত্তর গোলার্ধের প্রায় কেন্দ্রস্থলে মহাদেশটি অবস্থিত। ইউরোপকে বেষ্টন করে আছে এশিয়া মহাদেশ, পূর্বে পশ্চিমে আটলান্টিক মহাসাগর আর দক্ষিণে আছে আমেরিকা আর আফ্রিকা মহাদেশ। এই রকম ভৌগোলিক অবস্থানের জন্য ইউরোপের অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। 2 অনুকূল জলবায়ু, ইউরোপ মহাদেশে 3 দিকে সমুদ্র তথা জলভাগ থাকায় উপকূল সংলগ্ন এলাকায় সারা বছর সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে এবং মহাদেশের উত্তর দিকে নাতিশীতোষ্ণ জলবায়ুর প্রাধান্য দেখা যায়। ফলে এই মহাদেশের অধিবাসীরা অধিক কর্মঠ আর পরিশ্রমী, যা মহাদেশের সমৃদ্ধির অন্যতম প্রধান কারণ। 3 সামুদ্রিক আর উপদ্বীপীয় অবস্থান, ইউরোপের মূল ভূখণ্ডের উত্তর, দক্ষিণ আর পশ্চিম দিকে বিস্তীর্ণ সাগর, উপসাগর ও মহাসাগর অবস্থান করছে। এই উপদ্বীপীয় অবস্থানের ফলে মহাদেশের অভ্যন্তরে অনেক বড় বড় বন্দর গড়ে উঠেছে, যা ব্যবসা বাণিজ্য, জাহাজ নির্মাণ শিল্প, নৌশক্তির উন্নতিতে বিশেষ সাহায্য করেছে। এছাড়া উপসাগরীয় সমুদ্র স্রোত উত্তর পশ্চিমের বন্দরগুলিকে বরফ মুক্ত রাখতে সাহায্য করে। ভগ্ন উপকূলরেখা, ইউরোপ মহাদেশের উপকূলরেখার দৈর্ঘ্য 41,600 কিলোমিটার। এত সুদীর্ঘ উপকূলরেখা কোনো মহাদেশে নেই। ভগ্ন উপকূলভাগে অসংখ্য বন্দর আর পোতাশ্রয় নির্মাণ করা হয়েছে, ফলে ব্যবসা বাণিজ্যের প্রভূত উন্নতি হয়েছে। ইউরোপের মতো উন্নত বন্দর আর কোনো মহাদেশে গড়ে ওঠেনি। 5 কৃষিকাজ ও পশুপালন, কৃষিজমির পরিমাণ কম হলেও উন্নত বৈজ্ঞানিক কৃষি পদ্ধতির সাহায্যে শস্যাবর্তন ও মিশ্র কৃষি ব্যবস্থায় সারা বছর কৃষিকাজ করা হয়ে থাকে। ইউক্রেনকে ইউরোপের শস্য গোলা বলা হয়। ইউরোপ মহাদেশে গবাদি পশু, মেষ, শূকর প্রভৃতি পালন করে দুগ্ধজাত বিভিন্ন শিল্প, পশম শিল্প গড়ে তোলা হয়েছে। 6 খনিজ আর শক্তি সম্পদ, ইউরোপ মহাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। এখানকার পর্যাপ্ত কয়লা, আকরিক লোহা, খনিজ তেল, বক্সাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, প্ল্যাটিনাম, সোনা, রূপা প্রভৃতি খনিজকে কেন্দ্র করে শিল্পর ব্যাপক প্রসার ঘটেছে। শিল্পোন্নতি, ইউরোপ পৃথিবীর সর্বাপেক্ষা শিল্পোন্নত মহাদেশ। এখানকার কৃষিজ, খনিজ, বনজ, সামুদ্রিক সম্পদ ও উন্নত প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন শিল্পাঞ্চল গড়ে উঠেছে, যথা জার্মানির রুশ শিল্পাঞ্চল, রাশিয়ার মস্কো শিল্পাঞ্চল, ইউক্রেনের ডোনেৎস্ক অববাহিকা, ব্রিটিশ যুক্তরাজ্যের লন্ডন অববাহিকার শিল্পাঞ্চল।